করছি আজকের গল্প। নরেন্দ্রনাথ মিত্রের লেখা ফেরিওয়ালা। চাই ছিট কাপড়, সস্তায় সায়া সেমিজ ব্লাউজের কাপড়, চাই ছিট কাপড়। সদর রাস্তা থেকে ফেরিওয়ালা শহরতলির সরু গলির মধ্যে ঢুকে পড়ল। দুই দিকে সারে সারে বাড়ি, ছাদে রেলিংয়ে নানা রঙের শাড়ি শুকোচ্ছে। স্তব্ধ দুপুর, পুরুষেরা কাজে বেরিয়েছে, মেয়েরা রান্নাঘরের কাজ মিটিয়ে কোলের ছেলেকে ঘুম পাড়াবার সুযোগে নিজেরাও একটু ঘুমিয়ে নিচ্ছে। মিষ্টি মোলায়েম সুরে ঘুম ভাঙানো ডাক দিতে দিতে ফেরিওয়ালা এগিয়ে চলল। চাই সস্তায়। ডান দিকের পুরনো জীর্ণ পাটকেলে রঙের একতলা বাড়িখানার একটা জানালা খুলে গেল। এই ফেরিওয়ালা, শোনো, কি দিচ্ছ সস্তায়? বাড়িটা ছাড়িয়ে এসেছিল ফেরিওয়ালা। ফিরে গিয়ে খোলা জানালার সামনে দাঁড়ায়। ছিটের কাপড়, সায়া সেমিজ ব্লাউজের। আরে, প্রফুল্ল দানা। প্রফুল্ল কিছুক্ষণ থেমে রইল, তারপর বলল, মল্লিকা তুমি? তোমরা এদিকে থাকো নাকি? কতদিন আছো এখানে? মল্লিকা জবাব দিল, অনেক দিন, এই ফাল্গুনে 2 বছর হলো। কিন্তু তোমাকে তো এর আগে। তা তোমার দোকানের কি হলো? তোমার দোকান ছিল না বউবাজারের ওদিকে, কোথায় গেল তা? প্রফুল্ল এতক্ষণে নিজেকে সামনে নিয়েছে। অদ্ভুত একটু হেসে প্রফুল্ল জবাব দিল, যাবে আবার কোথায়, দেখতেই তো পাচ্ছ, কাঁধে উঠেছে। কথাটা হঠাৎ জিজ্ঞেস করে ফেলায় মল্লিকাও হঠাৎ লজ্জিত হয়ে পড়ল। এবার মুখ টিপে হেসে বলল, উঠেছে তা বেশ হয়েছে, না হলে কি আর দেখা হতো? এসো, ভেতরে এসো। প্রফুল্ল বলল, ভেতরে গিয়ে কি হবে? মল্লিকা বলল, আর লজ্জা করতে হবে না, এসো তো। ভেতরে এসে জিনিস বেচা কেনা হবে, মা আছে ভেতরে, এসো, ভয় নেই। মল্লিকা আবার একটু ঠোঁট টিপে হাসল। প্রফুল্ল একটু হেসে তাকিয়ে রইল সেই চাপা পাতলা ঠোঁটের দিকে। আশ্চর্য, হাসলে এখনো ভারী সুন্দর দেখায় মল্লিকাকে। কালো পেড়ে একখানা আধ ময়লা শাড়ি মল্লিকার পরনে, কাঁধের কাছে একটু ছিঁড়েও গিয়েছে। ব্লাউজটা আরও পুরনো। হাতে লাল রঙের দুগাছা প্লাস্টিকের বালা। গায়ে আর কোথাও কোনো গহনা নেই। গলা কান সব খালি। প্রফুল্লের বুঝতে বাকি রইল না, আগেকার সেই সামান্য সচ্ছলতাটুকুও আর নেই মল্লিকাদের। ওরা আরও অভাবে পড়েছে। কিন্তু আর একটি অভাব প্রফুল্লের কাছে ভারী সদ্ভাব ব্যঞ্জক বলে মনে হলো। সিঁথিতে এখনো সিঁদুর ওঠেনি মল্লিকার। ঘন চুলের মাঝখানে সরু রেখাটুকু এখনো সাদা। মল্লিকা আজও কুমারী। দাঁড়িয়েই থাকবে তাহলে? অভিমানে আরও মিষ্টি শোনালো মল্লিকার গলা, ঠিক 15-16 বছর বয়সে যেমনটা শোনাতো। তারপর আরও 7 বছর কেটে গিয়েছে। সেই ভরাট মুখ আর নেই মল্লিকার। গাল দুটোই একটু ভাঙন ধরেছে। আগের চেয়ে আরও 1 পোঁচ ময়লা হয়েছে রং। কিন্তু গলার আওয়াজটুকু যেন ঠিক তেমনই আছে, তেমনই মিঠে, এমনটাই মনে হলো প্রফুল্লর। অন্যান্য জায়গায় থেকে এমন ভিতরে যাওয়ার আমন্ত্রণ এলে তা সঙ্গে সঙ্গে গ্রহণ করে প্রফুল্ল। কিন্তু আজ যেন সংকোচ কাটতেই চায় না। ছিটের কাপড়, সাদা লং ক্লথ, গোলাপি আর চাপা ফুলের রঙের পপলিনের থান কখানা যেন পাথরের মতো ভারী মনে হচ্ছে প্রফুল্লর। এই বেশে কি সে ভিতরে যেতে পারে? ছোট মামির জেঠতুতো ভাইয়ের মেয়ে, সেদিক থেকে কুটুম্বিতা দূর সম্পর্কের। কিন্তু 7-8 বছর আগে সবটুকু দূরত্বই প্রায় ঘুচবার জো হয়েছিল। নিঃসন্তান বিধবা পিসির বাড়িতে মাঝে মাঝে মল্লিকা বেড়াতে আসতো। কখনো কখনো থাকতো 1-2 মাস। আর মল্লিকা এসেছে খবর পেয়েই প্রফুল্ল ছুটতো মামার বাড়িতে। পাশাপাশি গ্রাম, ছুটেই যাওয়া যেত। কিন্তু বাড়ির কাছাকাছি এসে শান্ত শিষ্ট গম্ভীর মুখে হাজির হতো প্রফুল্ল। পায়ের ধুলো নিত ছোট মামির। ক্ষেত খামার সংক্রান্ত বৈষয়িক কথাবার্তা বলতো তার সঙ্গে, যেন সেই জন্যই এসেছে। মল্লিকা বলে তার কোনো ভাইজিকে
যেন প্রফুল্ল চেনেই না, তার সম্বন্ধে কোনো ঔৎসুক্যও তার নেই। ছোট মামি কিন্তু সবই বুঝতেন, মুখে কোনো কিছু বোঝাতে চাইতেন না। ভারী কড়া ছিলেন এই সকল বিষয়ে। তার চোখের পাহারা এড়িয়ে মল্লিকার সঙ্গে মেলামেশার সুযোগ প্রফুল্লর খুবই কমই হতো। তবু রাধাগঞ্জের মনোহরি দোকানের এক বাক্স সাবান, চিরুনি, স্নো পাউডারের কৌটো মাঝে মাঝে মল্লিকার হাতে গিয়ে পৌঁছত। কখনো বা শুধু ছোট ছোট চিঠির টুকরো। আর মামা বাড়ি ফেরার পথে প্রফুল্লর শার্টের ঝুল পকেট থেকে বেরোতো ফুল তোলা রুমাল, বালিশের ঢাকনি। মামিরা বাইরে কত কড়াই হন, বাইরে ভিতরে ভিতরে মনটা কিন্তু তার নরমই ছিল। আকারে ইঙ্গিতে প্রফুল্লর কথাটা পেরেও ছিলেন জেঠতুতো ভাইয়ের কাছে। কিন্তু মল্লিকার মা বাবা মাথা পাতেননি। মল্লিকার আরও 2 বুড়ো দিদি ছিল তখন। তাছাড়া তাদের নজরও ছিল উঁচু। 3rd ক্লাস পড়া পর্যন্ত মফস্বল শহরের 25 টাকা মাইনের মনোহারি দোকানের কর্মচারী প্রফুল্ল কর তাদের আশা আকাঙ্ক্ষার অনেকটা নিচেই পড়েছিল। কিন্তু সেই দিন আর নেই। তারপর 7 বছর কেটে গিয়েছে। অনেকগুলো দিন 6-7 বছরে। ততক্ষণে মল্লিকার মা স্নেহলতাও এসে দাঁড়িয়েছে জানালায়। কার সঙ্গে কথা বলছিস? মল্লিকা জানালার পাশ থেকে সরে যেতে যেতে বলল, চাঁদকান্দার সোনা পিসির ভাগ্নে, ডিঙামানিকের প্রফুল্ল দাদা। লজ্জায় আসতে পারছে না ভেতরে। স্নেহলতা লক্ষ্য করে বললেন, ও মা, তাই তো, সেই প্রফুল্লই তো। তা লজ্জা কিসের? এসো এসো, পুরুষ ছেলের আবার লজ্জা কিসের বাবা? যা তো মল্লিকা, সদর দোরটা খুলে দিয়ায়, ও পাশ দিয়ে ঘুরে আসুক ভেতরে। মল্লিকার মাকেও মামা বাড়িতে দেখেছে প্রফুল্ল। সেই মোটা সোটা চেহারা এখন হাড্ডি সার হয়েছে। মল্লিকার মারও শাঁখা সিঁদুর ছাড়া আর কোনো ভূষণ নেই। পরনে পুরুষের পুরনো চুল পেরে ধুতি। সংকোচটা অনেকখানি কমে গেল প্রফুল্লর। ঘুরে এসে দাঁড়ালো সদর দরজার কাছে। দৌড় ততক্ষণে খুলে গিয়েছে। মুখোমুখি এসে দাঁড়িয়েছে মল্লিকা। মুহূর্তকাল চুপচাপ কাটল। মল্লিকাও এবার কাছ থেকে আরো ভালো করে দেখে নিল প্রফুল্লকে। গায়ে টুইলের সাদা শার্ট, পরনে ফর্সা কোচানো ধুতি, পায়ে স্ট্রাইপের স্যান্ডেল। বেশে বাসে এখনো বেশ শৌখিনতা আছে প্রফুল্লর। 27-28 বছরের যুবকের স্বাস্থ্য। ঝড়ঝাপটার পরেও বেশ শক্ত আছে। রংটা যেন আরও ফর্সা হয়েছে। ব্যাগ ব্রাশ করা ঘন কালো চুলগুলো আগের চেয়ে হয়েছে আরও সুন্দর। কেবল কাঁধে কাপড়ের থানগুলি যেন বেমানান। তা ওগুলো নামিয়ে রাখতে কতক্ষণ। মল্লিকা বলল, এসো। প্রফুল্ল বলল, তোমার বাবা বুঝে অফিসে বেরিয়েছেন? মল্লিকা একটু হাসল, তারপর বলল, বেরিয়েছেন, কিন্তু অফিসে নয়। তবে কোথায়? তুমি বুঝি কিচ্ছু জানো না? জানবেই বা কী করে? পিসিমা মারা যাওয়ার পরে তো আর কোনো খোঁজ খবর নেই। কী সব গোলমালে বাবার সে অফিসে চাকরিটা গিয়েছে। অনেক দিন ঘরে বসেছিলেন। বছর 3 হলো গাড়িতে গাড়িতে হোর কোম্পানির দাঁতের মাজন আর বাতের মালিশের ক্যানভাস করেন। নিজেদের পরিবারের এতগুলো কথা ঝোঁকের মাথায় হঠাৎ বলে ফেলে মল্লিকা যেন কিছুটা অপ্রস্তুত হলো। তারপর প্রফুল্লকে একটু খোঁচা দিয়ে বলল, কিন্তু এতদিন পরে দেখা, মা বাবার খোঁজ খবর নেওয়া ছাড়া বুঝি তোমার আর কিছু জিজ্ঞেস করবার নেই? প্রফুল্ল একটু হাসল, আছে বই কি, আরও কিছু জিজ্ঞেস করার আছে। তো ওসব কথা আগেই করে নিলাম। জানো তো, আমাদের ফেরিওয়ালাদের স্বভাব, কাঁচা বয়সের ঝি বউদের নিয়ে কারবার। তাই আগে থেকেই আট ঘাট সব জেনে রাখতে হয়। কোথায় বাবা মা, কোথায় শ্বশুর শাশুড়ি, স্বামী। মল্লিকার মুখের দিকে চেয়ে প্রফুল্ল আবার একটু হাসল। নিজের ব্যবসা নিয়ে এর আগে এমন সুরে এমন ভঙ্গিতে প্রফুল্ল কোনোদিন পরিহাস করতে পারেনি। কাঁধের থান কাপড়গুলোর ভার যেন আর নেই। পপলিন মলমলের রং যেন কেবল থানেরই নয়, প্রফুল্লর সমস্ত মনে, সমস্ত পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। সেই রঙের ছোপ লেগেছে মল্লিকারও মুখে। আরক্ত মুখে একটু কাল চুপ করে থেকে ফের মুখ খুলল মল্লিকা। কৃত্রিম সংশয় অভিমানে
ভ্রু কুচকালো। তাই বলো, এত কাজ থাকতে বেছে বেছে তাই বুঝি এই চাকরিটাই তোমাকে নিতে হলো? এই স্বভাব হয়েছে বুঝি আজকাল? প্রফুল্ল বলল, কি করি বলো, অভাবে। ঘরের ভেতর থেকে ডাক ছাড়লেন স্নেহলতা। ও মল্লি, প্রফুল্ল কি ফিরে গেল নাকি রে? রোদের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি কথা তোদের? আয়, ভেতরে নিয়ে আয় ওকে। মল্লিকা হেসে বলল, এসো, ঘরে এসো। তারপর বউ কেমন আছে? জিজ্ঞেস করতে বুকটা একটু দুলে উঠল, গলাটাও যেন একটু কাঁপল মল্লিকার। প্রফুল্ল হেসে উঠল, কেবল বউ, ছেলে পুলে নাতি নাতনির কথা জিজ্ঞেস করবে না? মল্লিকার বুকের পাথর যেন একটু নেমে গেল। তবুও একটু সংশয় সুরে বলল, সত্যি এখনো বিয়ে করনি তুমি? প্রফুল্ল বলল, খেপেছ? ফেরিওয়ালাকে মেয়ে দেয় নাকি কেউ? মল্লিকা একটু চুপ করে থেকে গলা নামিয়ে বলল, দেয় কি না দেয় দেখা যাবে, এবার এসো, আর দেরি করো না। প্রফুল্ল লক্ষ্য করলো আগেকার মতো লজ্জা সংকোচ আর নেই মল্লিকার। অনেক প্রগলভা রয়েছে, অনেক বদল হয়েছে। তাতেই কি হয়েছে? প্রফুল্লও কি একটুও বদলায়নি? সমস্ত বাড়িটা নিস্তব্ধ। আর মাত্র এক ঘর ভাড়াটে থাকি এ বাড়িতে। নতুন স্বামী স্ত্রী, বছরখানেক বিয়ে হয়েছে। অফিস কামাই করে অরুণবাবু ম্যাটিনি শোতে সিনেমা দেখতে বেরিয়েছেন বউকে নিয়ে। যেতে যেতে তালা বন্ধ দুখানা ঘরের দিকে আঙুল দেখিয়ে দু এক কথায় অরুণবাবু আর তার বউয়ের কাহিনী প্রফুল্লকে শুনিয়ে দিল মল্লিকা। তারপর ছোট্ট প্যাসেজটুকু পার হয়ে নিজেদের ঘরে এসে ঢুকল। মাঝারি ধরনের একখানা ঘর, আধখানা বাজে কাঠের টুকরো জোড়া দিয়ে তক্তপোষে বানানো। নিচে বাক্স, প্যাটরা, হাঁড়ি, কুড়ি, গৃহস্থলী নানা রকম দরকারি আধা দরকারি জিনিস। স্নেহলতা সস্নেহে আমন্ত্রণ জানালেন, এসো প্রফুল্ল, এসো। আহা, জুতো নিয়ে এসো, তাতে দোষ হবে না। প্রফুল্ল এসে তক্তপোষে বসল, নামিয়ে রাখলো কাঁধের ব্যাগগুলো, কাপড়গুলো। স্নেহলতা বললেন, ভালো হয়ে বসো বাবা। ইস, কি রকম ঘেমে গিয়েছ দেখছো। দাঁড়িয়ে রইলি কেন রে মল্লি? পাখাটা নিয়ে আয়, একটু বাতাস কর। তালের পাখা নিয়ে এসে একটু দূরে দাঁড়িয়ে বাতাস করতে লাগলো মল্লিকা। স্নেহলতা বললেন, একটু দোকান টোকানের মতো দিয়ে বসলে হয় না? অবশ্য কিছুতেই কিছু দোষ নেই আর আজকাল। কতজনে কত কি করে খাচ্ছে, চুরি বাটপারি না করলেই হলো। কিন্তু রোদে রোদে এমন করে ঘুরে বেড়াতে কষ্ট হয় না? প্রফুল্ল বলল, তা তো হয়, এবার একটু দোকানের মতোই দেব ভেবেছি। উল্টা ডিঙির ওদিকে একখানা ঘরেরও খোঁজ পেয়েছি, কথাবার্তাও সব একরকম ঠিকঠাক হয়ে গিয়েছে। এবার একটা ভালো দিন দেখে। তা তো বটেই, শুভ কাজ কি অদিনে অলক্ষণে হয় বাবা? ভালো দিনটি নিশ্চয়ই দেখে নিও। তারপরে একটু চুপ করে থেকে আর একটু ইতস্তত করে ভয়ে ভয়ে স্নেহলতা বললেন, তা বিয়ে টিয়ে করেছো নাকি? প্রফুল্ল লজ্জিত ভঙ্গিতে হেসে মাথা নাড়ল, করলে তো শুনতেই পেতেন। তারপর মুখ তুলে বলল, ওসব কথা ভাববার সময় কই মাসিমা, ভুগিয়ে ভুগিয়ে দাদা মারা গেলেন। বৌদি, তিনটে ভাইপো ভাইঝি, কাউকে তো ফেলবার জো নেই। অথচ এ বাজারে তোমার বাবা আছেন না প্রফুল্ল? আছেন, কিন্তু সে না থাকারই সামিল। চড়তে ফিরতে পারেন না, ভালো করে চোখেও দেখতে পান না, সবই আমাকে দেখতে হয়। স্নেহলতা বললেন, তুমি উপযুক্ত ছেলের কাজ করেছো বাবা, আর আমি সব শত্রু ধরেছিলাম পেটে। ছেলে একবার খোঁজ খবরও নেয় না, বউ নিয়ে আলাদা হয়ে গিয়েছে। নইলে আমার কিসের দুঃখ বলো? ছেলেই যদি ছেলের মতো হতো, তাহলে কি বুড়ো বয়সে ওকে এত কষ্ট করতে হয়? না আমার মল্লিকা। আরও কিছু একটা বলতে যাচ্ছিলেন স্নেহলতা। মল্লিকা তাড়াতাড়ি প্রফুল্লর মনোযোগ আকর্ষণ করে বলল, এই কাঁঠালি চাপা রঙের কাপড়টার গজ কত করে? প্রফুল্লদা কথাটা আর উচ্চারণ করল না মল্লিকা। প্রফুল্ল বলল, কত করে তা জেনে কি হবে, তোমার কগজ দরকার তাই বলো। মল্লিকা বলল, বাহ, দরদাম না করেই জিনিস কিনবো কেন, যদি ঠকিয়ে দাও।
স্নেহলতা কৃত্রিম ধমকে ছুড়ে বলল, চুপ কর মুখ পুরি, তুমি ওর কথায় কান দিও না প্রফুল্ল। মল্লিকা মার কথায় কান না দিয়ে বলল, আর এ আসমানি রঙের পপলিনটা? দু হাতে রঙিন কাপড়গুলো ঘাঁটতে লাগলো মল্লিকা। ঘর মন যেন রঙের সমুদ্রে ডুব সাঁতার কেটে চলেছে। স্নেহলতা বললেন, যত সব আদেখলা পড়া, ওইসব রেখে প্রফুল্লকে একটু চাটা করে দিবি তো দে। প্রফুল্ল তাড়াতাড়ি বাধা দিয়ে বলল, না না, এত গরমে চা আমি খাইনি, চার দরকার নেই। কিসের যে দরকার তা জানে মল্লিকা। কাপড়ের থানগুলো সরিয়ে রেখে মল্লিকা উঠে গিয়ে তাকে কাচের গ্লাসটা পেরে নিল। চা খাওয়ার জন্য সামান্য একটু চিনি আছে কৌটোয়, উপুর করে ঢাললো গ্লাসের মধ্যে। তারপর মিনিট কয়েকের মধ্যে এক গ্লাস শরবত এনে প্রফুল্লের সামনে এসে দাঁড়ালো। প্রফুল্ল বলল, আবার এইসব কেন? কিন্তু সাগ্রহে হাত বাড়িয়ে নিল গ্লাসটা। নেওয়ার সময় আঙুলে আঙুলে ছোঁয়া লাগলো, ফিরে নেওয়ার সময়ও তেমনই। তারপর প্রফুল্ল বলল, পছন্দ মতো যে কোনো কাপড় থেকে 2 গজ কাপড় তুমি রাখো মল্লিকা। স্নেহলতা বাধা দিয়ে বললেন, না না, কাপড়ের দরকার নেই প্রফুল্ল, ব্লাউজের অভাব আছে নাকি রে বাক্সে, যত সব আদেখলাপনা। তারপর একটু চুপ করে থেকে বললেন, ভগবান যদি মুখ তুলে চান, যদি নিতে চান দিতে চান তখন নেব প্রফুল্ল, এখন থাক। গজ নয়, গজপতির দিকে দৃষ্টি স্নেহলতার। বললেন, কবে আসবে? প্রফুল্ল বলল, আবার আসবো একদিন। একদিন নয়, এই রবিবারেই এসো, দুপুরে এখানে খাওয়া দাওয়া করবে। মল্লিকার বাবাকেও থাকতে বলবো, দেখা সাক্ষাৎ কথাবার্তা হবে তার সঙ্গে। প্রফুল্ল ঘাড় নাড়ল, কাপড়ের থানগুলো ফের তুলল ঘাড়ে। আবার যেন ভারী ভারী লাগছে জিনিসগুলোকে। স্নেহলতা মেয়েকে বললেন, হাঁ করে দাঁড়িয়ে আছিস কি, প্রণাম কর। দুজনেই ভারী কুণ্ঠিত। স্নেহলতা তো জানেন না অত ঘটা করে প্রণামের রেওয়াজ নেই আর আজকাল। তবুও একটু মজা করবার জন্য নিচু হয়ে প্রফুল্লর পায়ের ধুলো নিল মল্লিকা। তারপর মাথা তুলতেই প্রফুল্লর ঝুল পকেটে মাথা ঢুকে গেল, আর খবরের কাগজে মোড়া একটা পকেট থেকে কিছু একটা ছিটকে মেঝেতে পড়ল। মল্লিকা অবাক হয়ে বলল, এটা কি? প্রফুল্ল একটু যেন চমকে উঠল। তারপর একটু চুপ করে থেকে বলল, ও কিছু নয়, একটা শাড়ি। শাড়ি? কার শাড়ি? আবার কুঞ্চিত হলো মল্লিকার ভ্রু। অবশ্য পরের মুহূর্তেই প্রফুল্লর হাসিতে তার অমূলক আশঙ্কা দূর হলো। প্রফুল্ল বলল, খদ্দেরের শাড়ি, বিক্রির জিনিস, যে নেবে তার। মল্লিকা বলল, দেখি দেখি কী রকম জিনিস, খুলবো? প্রফুল্ল বলল, আমি খুলে দেখাচ্ছি। তারপর সযত্নে কাগজের মোড়ক খুলল প্রফুল্ল। একটা ভাঁজ খুলে মল্লিকার সামনে ধরে রেখে বলল, দেখো। দেখবে কি? মল্লিকা অপলকে চেয়ে রইল অনেকক্ষণ। গাঢ় লাল আগুনের রঙের শাড়ি, ছুতেও সাহস হয় না। রুদ্ধশ্বাসে মল্লিকা বলল, কি কাপড় এটা, কত দাম? প্রফুল্ল বলল, বিষ্ণুপুরী সিল্ক, বাজারে 75 এক পয়সাও কমে নয়। আমি 65-তে দিতে পারি। 65? সে যে কতগুলো টাকা! অত টাকার শাড়ি পরবার কথা স্বপ্নেও ভাবতে পারে না মল্লিকা। কিন্তু শাড়িখানা যে স্বপ্নের চেয়েও চমৎকার। সিল্কের কাপড়ের কেবল নামই শুনেছে মল্লিকা, ছুঁয়ে দেখেনি, পরেও দেখেনি। কী রকম অনুভূতি হয় কে জানে। কোনো আনন্দের সঙ্গে তার তুলনা দেওয়া চলে? প্রফুল্ল বলল, একেবারে আনকোড়া নতুন। নতুন তো বটেই, কাগজে আটা দোকানের নাম লেখা রয়েছে ইংরেজিতে। মল্লিকা লক্ষ্য করে দেখেছে। প্রফুল্ল আবার 2-একটা ভাঁজ খুলে দেখালো। যত খোলে তত যেন চোখ ঝলসে যায়, আগুন লাগে রক্তে। প্রফুল্ল আবার বলল, ঘর থেকে পার বাড়ালেই 75, তার উপর সেল ট্যাক্স, একটা পয়সা কমে কেউ জিনিস দিতে পারবে না। আমি 65-তে। হঠাৎ যেন চমক ভাঙল প্রফুল্লর। এসব সে কার কাছে কি বলছে? মল্লিকার মতো অনেক মেয়ে, অনেক বউ প্রফুল্লের শাড়ির মহার্ঘতার কথা জেনেছে বলে মল্লিকাকেও কি তাই জানাতে হবে?
প্রফুল্ল তাড়াতাড়ি শাড়িখানা ভাঁজ করে কাগজে জড়িয়ে নিল। তারপর ঘর থেকে বেরিয়ে গিয়ে বলল, আজ চাই, মহাজনের মাল কিনা, না হলে 65 হোক 75 হোক কিছুতেই পিছু পা হতাম না। মল্লিকাও সহজে পিছু পা হবে না। প্রফুল্লর পেছনে পেছনে গিয়ে নিচু গলায় বলল, দরজার কাছে একটু দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। লুব্ধ একজোড়া চোখ মল্লিকার দেখতে পেয়েছে প্রফুল্ল। কেবল মল্লিকারই নয়, নাম না জানা গৃহস্থ ঘরের আরও কত বৌঝি কিশোরী প্রৌঢ়ার চোখেও এমনই চকচক করে প্রফুল্লর বিষ্ণুপুরী সিল্কের রঙে। তারপর 65 টাকার কথা শুনে মল্লিকার মতো অনেকেই চুপসে যায়। আরও কিছু কম হয় না? কত কম? এই 30-40 টাকার মধ্যে। প্রফুল্ল হেসে ওঠে, কখনো বা রাগ করে চলে যায়, যেন সে মহা অপমানিত হয়েছে। কিন্তু রাগ করে বেশিক্ষণ থাকতে পারে না। একটু বাদে ফের এসে দাঁড়ায়, মধুর কণ্ঠে ডাকে, কই দিদিমণি, আসুন। যেতে যেতেও যেতে পারলাম না। আপনারা যদি অমন অবুঝের মতো কথা বলেন, একটু বুঝে শুনে বলুন, যাতে আপনিও গলে না যান, আবার এই গরিব মানুষটাও মারা না যায়। 50 টাকা ফেলে দিন। প্রফুল্ল ফিরে আসায় দিদিমণিকে বৌদি রানীর মুখখানাও বেশ হাসি হাসি দেখা যায়। আরও 5 টাকা কমাও বাপু, 45 টাকায় দিয়ে যাও দিতে চাইলে। তোমাকে সত্যিই বলছি, এর বেশি আর আমার কাছে নেই। দিয়ে যাও শাড়িখানা, দোহাই তোমার। প্রফুল্লর মন গলে যায়, বলে, অনেক লোকসান হলো, কিন্তু আপনি যখন বলেছেন অত করে, যাক, যাই হোক, দিয়ে দিন। বৌঝিরা ভয়ে ভয়ে আঁচলের গিট খুলে জানালা দিয়ে 5 টাকা 10 টাকার নোটগুলো গলিয়ে দেয় প্রফুল্লের হাতে। প্রফুল্ল খবরের কাগজে জড়ানো সেই বিষ্ণুপুরের সিল্ক শাড়ির বান্ডিলটা তুলে দেয়। তারপর মধুর হেসে জোর হাতে নমস্কার করে, গাল দেবেন না, মন্দ বলবেন না যেন। তারপর দ্রুত পায়ে জানালার কাছ থেকে সরে যায়। মোড়ের পানওয়ালা বিড়িওয়ালাকে 2 টাকা বকরা ফেলে দিয়ে ছুটে গিয়ে চলন্ত বাস ট্রামের হ্যান্ডেল ধরে। বিষ্ণুপুরী সিল্কের শাড়িখানা কেবল মহাজনের মাল নয়, প্রফুল্লর ব্যবসার মূলধন। এই জিনিস কি হাতছাড়া করবে প্রফুল্ল? যদি করতে পারত তাহলে মল্লিকার চেয়ে বেশি যোগ্য, বেশি সুন্দর হাত আর কার ছিল? 2-3 মিনিটের মধ্যেই মল্লিকা ফিরে এলো। প্রফুল্লর প্রায় বুকের কাছে ঘেঁষে দাঁড়িয়ে বলল, শোনো, মার কাছে 10 টাকা ছিল, আর আমি লুকিয়ে লুকিয়ে 15 টাকা জমিয়েছিলাম। এই নাও, আমার কাছে আর কিচ্ছু নেই। প্রফুল্ল ভারী দুঃখিতভাবে বলল, কিন্তু মল্লি, ও শাড়ির দাম যে অনেক বেশি। আসল দামের চেয়েও যদি বেশি দামি না হতো জিনিসটা, যদি দিয়ে দেওয়া যেত, যদি ছেড়ে যাওয়া যেত। মল্লিকা মুখ ভার করে বলল, ঘর থেকে টাকা যখন বের করেছি তখন এই টাকা আর ফিরিয়ে নেব না। কাল তুমি আমার জন্য 25 টাকার যোগ্যই আর একখানা শাড়ি নিয়ে এসো, মার কাছে আমার মুখ থাকবে। বলে নোট আর কাঁচা টাকাগুলো প্রফুল্লর শার্টের ঝুল পকেটে গলিয়ে দিয়ে তাড়াতাড়ি মুখ ফিরিয়ে চলে গেল মল্লিকা। প্রফুল্ল একবার ডেকে বলল, শোনো শোনো। মল্লিকা শুনল না। খোলা দরজা দিয়ে গলিতে নেমে পড়ল প্রফুল্ল। চিন্তিত মনে এগোতে লাগলো বড় রাস্তার দিকে। শাড়িটা মল্লিকাকে দিয়ে আসতে পারলে ভালোই হতো। অবশ্য দামি শাড়ি প্রফুল্লর ব্যবসার জিনিস, কিন্তু মল্লিকা কি আরও দামি নয়? আরও দামি নয় দুজনের সংসার, মধুর গৃহস্থালী, ব্যবসা। এই ব্যবসা ছাড়া কি ব্যবসা নেই? মোড়ের পানওয়ালার কাছে আসতেই পানওয়ালা মৃদু হেসে বলল, কই বাবু, আসুন, পান নিয়ে যান আপনার। তারপর এদিক ওদিক তাকিয়ে হাত বাড়িয়ে কেবল পানই নয়, প্রফুল্লর পকেটের বান্ডিলের মতো আর একটি সমান আকারের সমান ওজনের বান্ডিল প্রফুল্লর হাতে তুলে দিয়ে বলল, এই নিন আপনার জিনিস, এবার পানের দামটা। প্রফুল্ল কি একটা ভেবে 1 টাকা তুলে দিল পানওয়ালার হাতে। পানওয়ালা চেঞ্জ না দিয়ে তেমনই হাতের তালু প্রসারিত করে রইল। তারপর কালো দাঁত বার করে হেসে বলল, ছি দোস্ত, এত কমে হয় নাকি? ম্লান মুখে প্রফুল্ল বলল, আজ কিছু হয়নি জনার্দন। জনার্দন বলল, আজ না হয়েছে কাল হবে। পুলিশ কিন্তু আজও ঘুরে গিয়েছে, সেলামি নিয়ে গিয়েছে, এর কমে আমি কিছুতেই পারবো না। হাতের 5 আঙুল মেলে ধরল জনার্দন।
ক্ষুণ্ণ মনে মল্লিকার টাকা থেকে 5টা টাকা জনার্দনকে দিয়ে দিল প্রফুল্ল। তারপর পুলিন দাঁটি হাতে করে ফের সরে এলো দোকানের কাছ থেকে। আর নয়, আর এসব নয়। মল্লিকার জিনিস মল্লিকাকে আছে ফিরিয়ে দিয়ে যাবে। এ ব্যবসা এখানেই শেষ হয়ে যাক। মল্লিকা শাড়ি পরুক, আর তার সেই শাড়ি পরা রূপ দেখে চোখ ভরুক, মন ভরুক প্রফুল্লর। বড় রাস্তা থেকে ফের গলিতে ঢুকলো প্রফুল্ল। তারপর খানিকটা এগিয়ে গিয়ে জানালার কাছে গিয়ে দাঁড়িয়ে ডাকলো, মল্লিকা, একবার শুনো। গলায় সাড়া পেয়ে সঙ্গে সঙ্গে মল্লিকা এসে জানালায় দাঁড়ালো। কি ব্যাপার? তোমার শাড়ি নাও তুমি। কাগজে মোড়া বান্ডিলটা শিকের ভেতর দিয়ে গলিয়ে দিল প্রফুল্ল। তোমার জিনিস তুমি নাও। ভারী অন্যমনস্ক প্রফুল্ল। মুখে বলছে কিন্তু মনে তার হাজার দ্বন্দ্ব, হাজার ওঠা পড়া, হাজার রাজ্যের ভাবনা। মল্লিকা বলল, না না, সে কি, কাল এনে দেবে, তেমনই তো কথা ছিল। না না, কাল নয়, আজই নাও। কাল হয়তো আর পারবো না। অদ্ভুত আবেগ প্রফুল্লর গলায়। ভেতরে আসবে না? প্রফুল্ল বলল, আজ নয়, আরেক দিন আসবো, তাড়াতাড়ি নাও, কেউ দেখে ফেলবে। সত্যি একটি লোক যেন দূর থেকে লক্ষ্য করছিল প্রফুল্লকে। লোকটির মুখ যেন চেনা চেনা। মল্লিকার হাতে কোনো রকমে বান্ডিলটা গুজিয়ে দিয়ে প্রফুল্ল তাড়াতাড়ি জানালার কাছ থেকে সরে এলো। তারপর গলির আর এক মুখ দিয়ে বেরিয়ে চলন্ত বাসে উঠে পড়ল। গোটা কয়েক স্টপেজ ছাড়াবার পর হঠাৎ খেয়াল হলো প্রফুল্লর, তাই তো, কোন বান্ডিলটা সে দিয়ে এসেছে মল্লিকাকে। তাড়াতাড়ি পকেটে হাত দিল। পকেটের বান্ডিল তো পকেটেই আছে। হাতটায় যেন আগুনের ছোঁয়া লাগলো। বাস না থামতেই তাড়াতাড়ি নেমে পড়ল রাস্তায়। কি ব্যাপার মশাই, কিছু খোয়া গেছে নাকি? এক সহযাত্রী কৌতূহলী দৃষ্টিতে জিজ্ঞেস করল। হ্যাঁ, খোয়া গেছে, সব খোয়া গেছে প্রফুল্লর। তবুও মনের সংশয় ভাঙবার জন্য বান্ডিলের ওপরের কাগজটা টেনে ছিঁড়ে ফেলল প্রফুল্ল। কোনো ভুল নেই, সেই আন করা নতুন আগুন রঙের বিষ্ণুপুরী সিল্ক। প্রফুল্লর ভবিষ্যতের সমস্ত রং যা আগুনে ঝলসে গেছে, পুড়ে গেছে, ছাই হয়ে গিয়েছে। গোটা কয়েক ফিরতে বাস পেল 35 নম্বরের। প্রফুল্ল প্রতিবার ভাবল উঠে পড়ে, কিন্তু উঠে আর লাভ কি? আর কি উঠবার জো আছে? এতক্ষণে মল্লিকা নিশ্চয়ই মোড়কটা খুলে ফেলেছে। তারপর বাগবাজার, শ্যামবাজার, বউবাজারের আরও অনেক তন্নি সুন্দরী বৌঝি, কুমারী কিশোরীদের মতো মল্লিকাও হতভম্ব নিষ্পলক চোখে মোড়কের ভেতরের জিনিসটার দিকে তাকিয়ে রয়েছে। প্রফুল্লর অপূর্বর ম্যাজিকের বলে মল্লিকার হাতে সেই বিষ্ণুপুরী সিল্ক এক গজ পাটের চটে এতক্ষণে রূপান্তরিত হয়ে গিয়েছে। শেষ হলো আজকের গল্প। গল্পটি আপনাদের কেমন লাগলো? আমাদের পরিবেশনা ভালো লাগলে ড্রিম ক্যারেজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।